ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো জৈব রসায়নের মৌলিক নীতি, ইংরেজিতে বললে বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রি। এই যে বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রি, তার মানে আমাদের প্রথম জানা উচিত জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি কি। তাহলে ফার্স্ট আমরা জানবো কি জৈব যৌগ। এই জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে প্রথমে আমরা জানবো। অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগের সম্পর্কে জানতে গেলে তোমরা মাধ্যমিকে কিছুটা পেয়েছো অবশ্যই। সেখান থেকে জানো জৈব রসায়নের, অর্থাৎ ঘুরিয়ে বললে জৈব যৌগের প্রধান উপাদান হলো কার্বন। তাহলে জৈব যৌগের যেহেতু প্রধান উপাদান কার্বন, তাহলে কার্বন নিয়ে যে কেমিস্ট্রি তাকেই বলবো অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। কার্বন নিয়ে মানে তাহলে কার্বন ঘটিত যৌগগুলো নিয়ে। তাহলে কি আমরা বলতেই পারি জৈব যৌগগুলো সব কার্বন দিয়ে তৈরি? অবভিয়াসলি। কিন্তু সমস্ত কার্বন দিয়ে গঠিত যৌগ কিন্তু জৈব যৌগ নয়। অনেক অক্সাইড রয়েছে, অনেক কার্বনেট রয়েছে, বাইকার্বনেট রয়েছে, সায়ানাইড রয়েছে। যেখানে কার্বন আছে তারা কেউ জৈব যৌগ নয়। অক্সাইড হিসেবে বললে আমরা CO2, CO অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। কার্বনেট বললে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। বাইকার্বনেট বললে ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট ইত্যাদি যৌগ যেখানে কার্বন রয়েছে, কিন্তু এরা কেউই কিন্তু জৈব যৌগ নয়। তার মানে এই কয়েকটি যৌগ ছাড়া বাকি যে যৌগগুলো এরা হলো জৈব যৌগ। তাহলে এক কথায় বলতে পারি জৈব যৌগ কি না, অ্যাকচুয়ালি জৈব যৌগ হলো হাইড্রোকার্বন ও তার থেকে উৎপন্ন যৌগ সমূহকেই জৈব যৌগ বলে। আর রসায়নের যে শাখাতে ওই সমস্ত যৌগ নিয়ে আলোচনা করা হয় তাদেরই বলা হয় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। আমরা তো জৈব রসায়ন জানলাম, তাহলে আমাদের যেহেতু জৈব রসায়নের প্রধান উপাদান অর্থাৎ কার্বন, তাহলে কার্বন নিয়ে আমাদের একটু আলোচনা করতেই হবে। যদিও পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বাড়তে বাড়তে আজ 30 লক্ষ দাঁড়িয়েছে। তো 30 লক্ষ জৈব যৌগ, যেখানে অজৈব যৌগের সংখ্যা অর্থাৎ কার্বন বাদে আদার্স যৌগের সংখ্যা 1 লক্ষ ক্রস করতে পারেনি। তাহলে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বাড়ার কারণ অবভিয়াসলি মাধ্যমিকে পেয়েছো কার্বনের একটি বিশেষ গুণ যার নাম ক্যাটিনেশন ধর্ম। এ সম্পর্কে তোমরা জানো মাধ্যমিকেও। তাহলে যে ক্যাটিনেশন ধর্ম, তার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে, স্যার ক্যাটিনেশন ধর্ম কি শুধুমাত্র কার্বনের আছে আর কার্বন নেই? অবশ্যই অন্যান্য সালফার, ফসফরাস এদেরও রয়েছে, কিন্তু কার্বনের তুলনায় অনেক কম। আর এই ক্যাটিনেশন ধর্মের কারণে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে, ক্রমাগতই বাড়ছে। তাহলে আমরা জৈব যৌগ জানলাম, তাহলে এখন আমাদের জানা দরকার এই যে কার্বন পরমাণু এর হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আর তার আগে আমরা জানব কার্বনের সর্বোচ্চ সমযোজ্যতা 4 হয়, অথচ বহিষ্ঠ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কিন্তু 2টি। তা সত্ত্বেও কার্বনের যোজ্যতা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 হয় কেন? এই যে কার্বনের সর্বোচ্চ সমযোজ্যতা 4, এ নিয়ে আমাদের এক্সপ্লানেশন রয়েছে। তাহলে কোশ্চেনটা হলো কার্বনের সর্বোচ্চ সমযোজ্যতা 4 হয় কেন? দেখ, এই যে 4 হয় কেন এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের কি করতে হবে? দেখা কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। কার্বন 6 নম্বরে ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2 এবং 2p2। যদি আমরা এটাকে একটু স্প্রেড করে নিই তাহলে পাবো 1s2, 2s2, 2px1 এবং 2py1। তার মানে দেখতে পাচ্ছি 2টি বিজোড় ইলেকট্রন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কার্বনের 4 হয়। আসলে তার কারণ হলো কার্বন
তার গ্রাউন্ড স্টেটে অর্থাৎ স্থিতাবস্থায় যদি বহিষ্ঠ কক্ষটা দেখাই আমরা, তাহলে দেখতে পাবো 2s 1টা বাদ দিচ্ছি, বহিষ্ঠ কক্ষ নিচ্ছি মানে 2s এবং 2px 2py এবং 2pz। এই যে আমরা নিলাম 2s এ দেখলাম দুটো ইলেকট্রন, 2px এ একটি, 2py এ একটি। তাহলে আমরা কি পাচ্ছি এক্ষেত্রে? বিজোড় ইলেকট্রন সংখ্যা সমান 2। কিন্তু কার্বন পরমাণু যখন যৌগ গঠন করে তখন এনার্জি গ্রহণ করে এক্সাইটেড স্টেটে পৌঁছায়। পৌঁছানোর সময় 2s থেকে একটি ইলেকট্রন খালি 2pz অরবিটালে স্থানান্তরিত হয়ে যায়। তাই কার্বন পরমাণু উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেটে ও বহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা গেল 2s থেকে একটি ইলেকট্রন চলে গিয়ে 2pz এ স্থানান্তরিত হলো। তার মানে এই অবস্থাতেই বিজোড় ইলেকট্রন সমান 4। তাই কার্বনের সর্বোচ্চ সমযোজ্যতা 4 হয়। তার মানে এই কথা পরিষ্কার, কার্বন পরমাণু যৌগ গঠনের সময় সবসময় এক্সাইটেড স্টেটে পৌঁছায় এবং যোজ্যতা 4 বা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 হয়। কার্বনের সর্বোচ্চ সমযোজ্যতা 4 হয়, এটা আমরা কেকুলে বিজ্ঞানী ওনার কাছ থেকে আমরা প্রথম ধারণাটা পাই। তবে কার্বনের যদি 4 হয় তাহলে অন্যান্য পরমাণুগুলির কত হয়? আমাদের যে কটা লাগবে সে কটা আমরা আলোচনা করছি। তাহলে কার্বনের পেলাম আমরা কোভ্যালেন্সি 4, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 3, হ্যালোজেনের 1, অক্সিজেনের 2, সালফার এদের আবার পরিবর্তনশীল। যা হলো মোটামুটি এই কয়েকটা আমরা মনে রাখলাম, এগুলো হলো এদের কোভ্যালেন্সি বা সমযোজ্যতা। এখন আমরা কার্বনের সংকরায়ন বা হাইব্রিডেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কার্বনের সংকরায়ন, এক কথায় হাইব্রিডাইজেশন। এই যে কার্বনের সংকরায়ন বা হাইব্রিডেশন, এটা তোমরা কেমিক্যাল বন্ডিং এ বেশ কিছুটা জেনেছো। অন্যান্য ক্ষেত্রে যে হাইব্রিডেশন কি রকম হয়, আমরা এখানে শুধুমাত্র কার্বনে নিয়ে করবো। তবে অর্গানিক কেমিস্ট্রি তো, তাই কার্বন ছাড়া বাকিটা আমরা ভাবছি না এখানে কিছু। তাহলে কার্বনের হাইব্রিডেশনে আমরা কি করে করি, এখানে ডিপেন্ড করবে কার্বন কার্বনের মধ্যে কোভ্যালেন্ট সংখ্যা বা সমযোজ্যতার উপর নির্ভর করবে। যদি দেখা যায় কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হয়, তখন এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন হয় sp3। আবার যদি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হয়, অর্থাৎ একটা সিগমা একটা পাই, এটাই শুধু সিগমা, এখানে সিগমা পাই sp2। আবার কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড হয়, সেখানে হবে sp। আবার কার্বন কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড হয় দুদিকে, তখন এই পার্টিকুলার কার্বনটির হাইব্রিডাইজেশনও কিন্তু sp হয়। এখন যদি দেখা যায় কার্বন কার্বন সিঙ্গেলের মধ্যে হয়, অর্থাৎ এটা মাধ্যমিকে ছিল অ্যালকেন, এটা ডবল বন্ড আছে বলে অ্যালকিন, আর একে বলবো অ্যালকাইন, আর এটি অ্যালিন জাতীয় যৌগ। তো যাই হোক, এটা নরমালি তিনটে। এর উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি মিথেন। এর এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি ইথিলিন। আর এর ক্ষেত্রে আমরা পাই অ্যাসিটিলিন।
অর্থাৎ এখানে কোণ হয় 109°28'। এখানে কার্বন কার্বনের সঙ্গে যে কোণটা আমরা দেখতে পাই নরমালি এই যৌগে সেটি হলো 120। ট্রিপল বন্ড আছে মানে লিনিয়ার স্ট্রাকচার মানে 180। এইভাবে আমরা দেখতে পাই। যদি আমরা মডেল দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা দেখবে যে কিভাবে এই হাইব্রিডেশন গুলো পাচ্ছি সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইত্যাদি বন্ডের ক্ষেত্রে। এখন এই হাইব্রিডেশন বা সংকরায়নটাকে আমরা মডেলের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমরা যাব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, যেখানে হাইব্রিডেশন sp3, উদাহরণ হলো মিথেন। এই যে যৌগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মিথেন। কি করে? এই দেখে নাও, হাতের উপরে বসাচ্ছি, প্রত্যেকটা হাইড্রোজেন রয়েছে আর যেভাবেই তুমি বসাও এটি কিন্তু মিথেন। তাহলে আমরা যে 3D স্ট্রাকচার দেখেছিলাম 109°28', তুমি যেভাবেই রাখতে পারো, সবসময় কিন্তু মাঝে কার্বন আর চারদিকে 4টে হাইড্রোজেন sp3 সিঙ্গেল বন্ড সবগুলো কার্বনের সঙ্গে। আবার যদি আমরা ডবল বন্ডে যাই অর্থাৎ ইথিলিনের ক্ষেত্রে যাই, যেখানে একটা সিগমা একটা পাই, তোমরা লক্ষ্য করো ডাবল বন্ড রয়েছে, একটা সিগমা একটা পাই, তাহলে দুটো কার্বন, এদের মাঝখানে ডাবল বন্ড আর প্রত্যেকটা হাইড্রোজেন, কোণের মানটা 120° করে, প্যারা সামতলিক স্ট্রাকচার। আবার যদি আমরা ট্রিপল বন্ডে যাই তাহলে দেখো অ্যাসিটিডিন লিনিয়ার ইন স্ট্রাকচার, 180° অ্যাঙ্গেল, কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে আর দুটো হাইড্রোজেন রয়েছে দুদিকে। যদি কম্পেয়ার করি, এটা কার্বন তার সঙ্গে 4টে হাইড্রোজেন মানে মিথেন, এটা কার্বন 3টে হাইড্রোজেন তার সঙ্গে একটা হ্যালোজেন দিয়েছে, হ্যালোজেনটা গ্রিন কালার, নাইট্রোজেন গুলো ব্লু কালার, সালফার গুলো হলুদ কালার হয়ে থাকে। তাহলে এই দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা কার্বন তার সঙ্গে 4টে হাইড্রোজেন, প্রত্যেকটায় বন্ধন দৈর্ঘ্য একই, কিন্তু এখানে 3টের বন্ধন দৈর্ঘ্য একই, কিন্তু হ্যালোজেনের ক্ষেত্রে আকারটা বড় হয়, বন্ধন দৈর্ঘ্যটা বড় হয়, তাই কার্বন হ্যালোজেনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য বড়। মাপগুলো দেখলে বুঝতে পারবে। তাহলে এটাকে বলবো CH3Cl মিথাইল ক্লোরাইড, আর এগুলোকে বলবো মিথেন। তারপরে যাই করি না কেন আমরা, সিঙ্গেল বন্ড হলে কার্বনের সঙ্গে sp3 কার্বনের হাইড্রোজেন, ডাবল বন্ড হলে sp2 আর ট্রিপল বন্ড হলে sp। এখন আমরা জৈব যৌগ জানলাম, তাহলে জৈব যৌগের গঠন সংক্ষেপে লেখার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন পদ্ধতিতে জৈব যৌগকে লেখা যায়। অর্থাৎ জৈব যৌগের গঠন সংকেত লেখার বিভিন্ন পদ্ধতি। 1 নম্বরে ড্যাশ সংকেত। ড্যাশ ফর্মুলা বা ড্যাশ সংকেত, এটা দিয়ে আমরা আলোচনা করব। প্রথম ড্যাশ মানে এখানে অ্যাকচুয়ালি দুটো পরমাণুর মধ্যে এক ধরনের বন্ধন থাকবে, যেটাকে আমরা ড্যাশ বলছি। এই দুটো পরমাণুর মধ্যে যদি একটা ড্যাশ থাকে তখন আমরা তাকে বলবো সিঙ্গেল বন্ড, আর যদি দুটো পরমাণুর মধ্যে দ্বিবন্ধন থাকে তখন তাকে আমরা দুটো ড্যাশ দেব, অর্থাৎ যেটাকে আমরা বলি এক বন্ধন থাকলে একটি ড্যাশ, তাকে আমরা সিগমা বন্ড বললাম। দ্বিবন্ধন থাকলে দুটো ড্যাশ, ত্রিবন্ধন থাকলে 3টি ড্যাশ আমরা ইউজ করব। এই ড্যাশ দিয়েই আমরা ওর সংকেত লেখা হয়। কিভাবে ড্যাশ দিয়ে সংকেত লেখা হয় এক্সাম্পল দিচ্ছি। তোমরা মাধ্যমিকে পেয়েছো, আমরা যাচ্ছি এক্সাম্পল বা উদাহরণ। সাপোজ মিথেন, তোমরা কিরকম লিখতে? এই কার্বন, 4টে হাইড্রোজেন, এই যে বন্ড দিয়ে লিখেছি সিঙ্গেল বন্ড, এগুলোকে বলবো এক বন্ধন, এটাকেই বলবো ড্যাশ সংকেত। তোমরা মিথেন না লিখে যদি ইথেন লিখতে, অর্থাৎ
C2H6, তখন তার গঠনটা দেখতে হতো। একটু মাধ্যমিকের কল্পনা করার চেষ্টা করো, করলে দেখবে এইরকম তোমরা লিখতে, ড্যাশ দিয়ে লিখতে। একেই বলবো ড্যাশ ফর্মুলা বা ড্যাশ সংকেত। যদি ডাবল বন্ড লিখতে, ইথিলিন C2H4 তার সংকেত, সেখান থেকে কি লিখতে, একে বলবো ড্যাশ সংকেত ডাবল বন্ড দিয়ে। আবার ট্রিপল বন্ড যদি অ্যাসিটিলিনের লিখতে, সেটা কিরকম হতো, অর্থাৎ বলতে পারি কার্বন সঙ্গে অন্যান্য যে পরমাণু, বিশেষ করে হাইড্রোজেন যারা থাকবে, আদার্স পরমাণু থাকলেও তাই, সকলকে আলাদা আলাদা করে বন্ড দিয়ে বা ড্যাশ দিয়ে লেখা, এটাকেই বলবো ড্যাশ সংকেত বা ড্যাশ ফর্মুলা। এই ড্যাশ ফর্মুলা দিয়ে বা ড্যাশ সংকেত দিয়ে আমরা একটা যৌগের মূলত গঠন সম্পর্কেই জানতে পারি, অর্থাৎ তার গঠন অবস্থা বা গঠন কাঠামো সম্পর্কে আমরা জানতে পারি ড্যাশ ফর্মুলা বা ড্যাশ সংকেত দিয়ে। এই গেল আমাদের 1 নম্বর। তার মানে এভাবেও একটা যৌগের সংকেতকে এইভাবে আমরা ড্যাশ দিয়ে অর্থাৎ বন্ড ফর্ম করে লিখতে পারি, সিঙ্গেল, ডাবল, ট্রিপল দিয়ে। এটাকেই বলবো ড্যাশ সংকেত। এবারে আমরা যাব 2 নম্বর। 1 নম্বরটা আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ খুব একটা কঠিন নয়, কারণ মাধ্যমিকেও পেয়েছো, ক্লাসে স্যারেরা বলেছেন। এবার 2 নম্বর। 2 নম্বরে কি, সংক্ষিপ্ত গঠন সংকেত, অর্থাৎ কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। সংক্ষেপে বললাম সংক্ষিপ্ত গঠন সংকেত। সংক্ষিপ্ত গঠন সংকেত। এই সংক্ষিপ্ত গঠন সংকেত কি? সংক্ষিপ্ত গঠন সংকেত বলতে এখানে কার্বন থাকবে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড উল্লেখ করা থাকবে, কিন্তু কোনো সিঙ্গেল বন্ড উল্লেখ করা থাকবে না। অর্থাৎ কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন রয়েছে, ওদের মধ্যে যে এক বন্ধন হয়, এগুলো উল্লেখ করা থাকবে না। শুধুমাত্র ডাবল, ট্রিপল এগুলো থাকলে উল্লেখ করা থাকবে। আর এক্ষেত্রে এই যে ড্যাশগুলির কয়েকটি বা সবকটিকেই বাদ দেওয়া হয়। শুধুমাত্র আমি আবার কি বললাম সংক্ষেপে, ডাবল, সিঙ্গেল এসব থাকলে উল্লেখ করতে হবে। কিন্তু ওগুলো যদি না থাকে, তাহলে কোনো মাঝখানে কোনো ড্যাশ দেওয়ার দরকার নেই, তাহলে তখন এই সংকেত। তবে মনে করো একই পরমাণু অনেকগুলো রয়েছে, তখন কি করব, সেই সংখ্যাটাকে ওর পাদদেশে লিখতে হবে। যেমন কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন রয়েছে, তাহলে 3টে হাইড্রোজেন আগে কি করতাম, কার্বনের সঙ্গে 3 দিকে 3টা বন্ড করে দিতাম, ড্যাশ দিতাম। এখন ওটা নয়, এইচ এর পরে 3 নিচ করে অর্থাৎ পাদদেশে লিখলেই হয়ে গেল। তার মানে এই যে সংকেত, এটাকেই বলবো আমরা সংক্ষিপ্ত গঠন সংকেত। তাহলে কিরকম একটু দেখেই না। সাপোজ আমরা নিলাম ইথেন, তাহলে ইথেনের সংকেত কি, এক্ষুনি করলে C2H6, আর এইটাকেই আমরা লিখতে পারি CH3, মাঝখানে কিন্তু কোনো বন্ড নেই। তার মানে আমি আগেই বলেছি যে সিঙ্গেল বন্ড উল্লেখ করার দরকার নেই, ডাবল, ট্রিপল এগুলো থাকলে উল্লেখ করতে হবে। আর সিঙ্গেল বন্ড সে কার্বন কার্বন হোক বা কার্বন হাইড্রোজেন হোক, কোনো উল্লেখ করার দরকার নেই। তাহলে এই যে কার্বন, অ্যাকচুয়ালি আগে কি ছিল, কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন 3 দিকে, আর একদিকে কার্বনের সঙ্গে কার্বনের সিঙ্গেল বন্ড ছিল বা ড্যাশ ছিল, এখন সেটা থাকছে না, একসঙ্গেই হলো। যদি ইথেনের পরিবর্তে আমরা প্রোপেন নিই, তখন 3টে কার্বন, অর্থাৎ কিন্তু এই যে বন্ড না রাখলেও চলবে, তাহলে হয়ে গেল একসঙ্গে CH3, CH2, CH2। এই যে সংখ্যাটা, এটাকেই আমরা বলবো, যে ফর্মুলাটি, তাকে বলবো সংক্ষিপ্ত গঠন সংকেত। এই সংক্ষিপ্ত গঠন সংকেত থেকে আমরা এর মলিকুলার রেটটা সহজে পাবো। কিভাবে?
কার্বন গণে নিলাম মোট কত, 3টে, হাইড্রোজেন হলো মোট 8টা, তার মানে C3H8। তাহলে এখানে যে মাঝখানে যে আমরা বন্ড দিচ্ছি না, মানে বন্ড নেই নয়, আছে, আমরা সংক্ষিপ্ত আকারে গঠনে লিখেছি। আবার যদি বিউটেন হয় তখন দাঁড়াচ্ছে CH3 CH2 CH2 CH3। এটাও একটা সংকেত লেখার পদ্ধতি, একে বলবো সংক্ষিপ্ত গঠন সংকেত, এভাবেও করা যায়। আর যদি ডাবল ট্রিপল থাকতো তখন কি করতাম, সাপোজ ইথিলিন, তখন CH2 ডাবল বন্ড CH2, অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড। কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে সিঙ্গেল বন্ড লেখার দরকার নেই। এই হলো সংক্ষিপ্ত গঠন সংকেত। এবারে আমরা যাব আরো একটি গুরুত্বপূর্ণ, যেটাকে বলতে পারি লেটেস্ট, খুব সহজেই এটা এখন ব্যবহার হয়, এর নাম বন্ধন রেখা সংকেত। তাহলে 3 নম্বর হলো বন্ধন রেখা সংকেত। ইংরেজিতে বললে কি হবে, বন্ড লাইন ফর্মুলা। এই যে বন্ড লাইন ফর্মুলা, এটাই এখন বেশি ব্যবহার হয়, বন্ড লাইন ফর্মুলা। কেন বেশি ব্যবহার হয়, খুব সহজে সংকেতগুলো লেখা যায় বলে, তাই একে বলবো বন্ধন রেখা সংকেত। এই বন্ধন রেখা সংকেতটা কি, অ্যাকচুয়ালি এই যৌগে দ্বিবন্ধন থাকলে কিংবা ত্রিবন্ধন থাকলে উল্লেখ করতেই হবে। কোন হাইড্রোজেনের, কোন কার্বন কিছুই উল্লেখ করার দরকার নেই, শুধুমাত্র কার্বন এই কাঠামোটাকেই আঁকা বাঁকা পথে, যাকে বলা হয় জিগজ্যাগ চেনে লেখা হয় এই সংকেত, এই জিগজ্যাগ চেন দিয়ে লেখা হয়। তাহলে আমি আবারও বলেছি, তবে যদি যৌগের মধ্যে অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, সালফার থাকে, এগুলো কিন্তু উল্লেখ করতেই হবে, কি হ্যালোজেন থাকে উল্লেখ করতে হবে, কিন্তু কার্বনকে কিংবা হাইড্রোজেনকে উল্লেখ করার দরকার নেই, সিঙ্গেল বন্ডকে তো উল্লেখ করার দরকারই নেই নরমালি। তবে কোনগুলো উল্লেখ করার দরকার নেই, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড নয়, ধরো কার্বন হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড, এগুলো উল্লেখ করার দরকার নেই, কিন্তু অন্য কোনো অ্যাটম থাকলে উল্লেখ করতে হবে। তারপরে এই স্ট্রাকচারে সহজ করে বললে দাঁড়ায়, এখানে কার্বন কিংবা হাইড্রোজেন কোনো আমরা দেখতে পাবো না, শুধুমাত্র কার্বন হাইড্রোজেন বাদে যদি অন্য কোনো অ্যাটম থাকে সেগুলো আমরা দেখতে পাবো, এবং এটা রেখার সাহায্যে হয় বলে তাই একে লাইন বলা হয়, বন্ড লাইন বলা হয়। যেমন দেখাচ্ছি, সাপোজ আমরা বললাম ইথেন, তাহলে ইথেনের কি পেলে এর বন্ড লাইন দিয়ে দাঁড়াবে এই, তাহলে দু প্রান্ত মানে কার্বনই আছে সবসময়, কিছু বলা নেই, মানে দুদিকে কার্বন রয়েছে, আর কার্বনের ভ্যালেন্সি মেলানোর জন্য যতগুলো এইচ থাকা দরকার ততগুলোই আছে। ইথেনের পরিবর্তে আমরা নিলাম প্রোপেন, CH3 CH2 CH3, এটাকে রেখাচিত্র বলি বা বন্ড লাইন বলি। এবার যদি আমরা বিউটেন নিই তখন কি হবে, এই যে আঁকা বাঁকা পথে যাবে, অর্থাৎ আপ এন্ড ডাউন, এই যে চেনটা আমরা দেখতে পাচ্ছি, এই চেনকেই বলি আমরা জিগজ্যাগ চেন। যদি আমরা নেই সাইক্লোবিউটেন, এই একটা স্ট্রাকচার, 4টে কার্বন রিং থাকলে সাইক্লো বলা হয়, পরে পরে তোমরা জানবে নামকরণ হলে। তাহলে এই হলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকেই বলা হয় বন্ধন রেখা সংকেত। তাহলে বিভিন্ন যৌগের ক্ষেত্রে আমরা এখন এই বন্ড লাইন ফর্মুলা দিয়ে সংক্ষেপে প্রকাশ করে ফেলি খুব সহজে। যদি কোনো ডবল বন্ড থাকতো যৌগে তাহলে আমরা তাকে এরকম প্রকাশ করতাম, যদি ডবল বন্ড না থাকে ট্রিপল বন্ড থাকতো তখন তাকে আমরা
এমনও যৌগ রয়েছে, আমরা নাম্বারিং করব, নামকরণ করব, সবই করব পরপর। তাহলে এই যে দেখতে পাচ্ছি, এগুলো মানে কিন্তু সব জাংশন পয়েন্টগুলোতে কার্বন রয়েছে। কার্বনের জন্য ভ্যালেন্সির জন্য যতগুলো এইচ থাকা দরকার ততগুলো রয়েছে, কিন্তু এটা কি বোঝাচ্ছে? কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, এটা কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড, আর এখানে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড। কিন্তু এই বন্ড লাইন ফর্মুলা দিয়েও একটা যৌগের গঠন আমরা তৈরি করতে পারি। তাহলে যদি আমরা একটা উদাহরণ দিয়ে তিনটাকে কম্পারিজন বা তুলনা করার চেষ্টা করছি, তাহলে সাপোজ এই যে শিখলাম আমরা, যদি ভুলে যাও তাহলে একবার দেখে নাও আমরা কি করছি। সিম্পল আমরা একটা যৌগ নিচ্ছি, মনে করো প্রোপেন। প্রথম ফর্মুলায় অর্থাৎ ড্যাশ ফর্মুলায় কি দাঁড়াচ্ছে? অর্থাৎ আমরা তিনটের মধ্যে কম্পারিজন করছি, এটা হলো ড্যাশ ফর্মুলা। আবার যদি সংক্ষিপ্তই করি, আবার যদি বন্ড লাইন দিয়ে করি, ব্যাস তিনটেই একই, ভিন্ন ভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটাকেই বলবো আমরা তার জৈব যৌগের গঠন সংকেত লেখার বিভিন্ন পদ্ধতি। যদি কোনো কারণে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন থাকতো তাহলে উল্লেখ করতাম আমরা। তো যাই হোক, পরে পরে আমরা পাবো এগুলো সম্পর্কে। এখন আমরা জৈব যৌগের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। মূলত কার্বনের গঠন কাঠামোর উপরে ভিত্তি করে জৈব যৌগের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করছি। দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে কি না, জৈব যৌগের কে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে বলবো মুক্ত শৃঙ্খল যৌগ বা অ্যালিফেটিক যৌগ, আরেকটাকে বলবো বদ্ধ শৃঙ্খল যৌগ বা সাইক্লিক যৌগ। মুক্ত শৃঙ্খল মানে যে সমস্ত যৌগের দুই প্রান্ত ওপেন, খোলা, মুক্ত, তাদের বলবো মুক্ত শৃঙ্খল যৌগ বা অ্যালিফেটিক যৌগ। এবার এই যৌগগুলো ব্যাখ্যা করার সময় আমরা যে তিনটে ফর্মুলা দিয়ে শেখালাম, যে কোনো ব্যাখ্যা করতে পারি। সাপোজ অ্যালিফেটিক যৌগ বলতে প্রোপেন হতে পারে, বিউটেন হতে পারে, এখানে কোনো শাখা থাকতে পারে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। তাহলে এই যে যৌগগুলো, এ সবই কিন্তু অ্যালিফেটিক যৌগ। এই যৌগের মধ্যে ক্লোরিন থাকতে পারে, এই যৌগের মধ্যে অক্সিজেন থাকতে পারে। কেন ডবল বন্ড দিলাম? কারণ অক্সিজেনের ভ্যালেন্সি 2 বলে। তাহলে যে কোনো এই যৌগগুলোই আমরা বলবো মুক্ত শৃঙ্খল বা অ্যালিফেটিক যৌগ। কিন্তু বদ্ধ শৃঙ্খল কি বা সাইক্লিক যৌগ কি? এ ধরনের যৌগ হতে পারে, এই ধরনের যৌগ হতে পারে, অর্থাৎ যে সমস্ত যৌগের দুই প্রান্ত খোলা নয়। এখানে অক্সিজেন থাকতে পারে, সবগুলোতে কার্বন থাকতে পারে, কোথাও বা ডবল বন্ডও থাকতে পারে, কোথাও ডবল বন্ড বাদে এমনিও স্ট্রাকচার হতে পারে, অক্সিজেনের পরিবর্তে সালফার হতে পারে, বা এখানে ডবল বন্ড একটা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু দুই প্রান্ত কখনোই খোলা নয়, বদ্ধ। তাই একে বলবো বদ্ধ শৃঙ্খল যৌগ বা সাইক্লিক। এখানে রিংয়ের মেম্বার 5 কেন, 7 হতে পারে, 8 হতে পারে, যে কোনো, কিন্তু খোলা নয় দুই প্রান্ত, এমন যৌগকে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল যৌগ। এদের আমরা ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলে যাই সরল মুক্ত শৃঙ্খল যৌগ, আর একে বলবো শাখা শৃঙ্খল যৌগ বা শাখা মুক্ত শৃঙ্খল যৌগ। তার মানে সরল মানে এগুলো সব সরল, অর্থাৎ যার মধ্যে কোনো শাখা নেই। শাখা মানে এটি একটি শাখা, আবার এখানে দুটো শাখাও হতে পারে, একাধিক থাকবে। অর্থাৎ যদি স্ট্রেট চলে যাচ্ছে, দুই প্রান্ত খোলা, এরও দুই প্রান্ত খোলা, কিন্তু মাঝখানে কোনো কার্বনের সঙ্গে অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো কার্বনের কোনো গ্রুপ থাকবে না, তখন তাকে বলবো সরল বা শাখাবিহীন। আর একে বলবো পার্শ্ব শৃঙ্খল, মানে শাখা থাকবে। এবার এদের নাম কি হবে সে নামকরণ আমরা যখন আলোচনা করব বলবো। তাহলে এই স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু সরল,
আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো শাখা বা পার্শ্ব শৃঙ্খল থাকবে। পার্শ্ব শৃঙ্খল একটা দুটো যতগুলি থাকতে পারে, মোট থাকলেই তাকে পার্শ্ব শৃঙ্খল যুক্ত যৌগ বলবো। এবারে আসছি কার্বোসাইক্লিক। এই যে রিং আমরা আলোচনা করলাম, এই রিংটি আর এও একটি রিং, এটাও একটা রিং, কিন্তু পার্থক্য কি? এই রিংয়ে এই দুটোতে প্রত্যেকটাতে কার্বন ছাড়া আর কিছুই নেই। এখানে কার্বন রয়েছে, মাঝে অক্সিজেন, কখনো নাইট্রোজেন, কখনো সালফার। অর্থাৎ যে রিং বা বদ্ধ শৃঙ্খলটি তৈরি হবে, সেই রিংয়ে কার্বন বাদে যদি হেটারো অ্যাটম থাকে, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এই অ্যাটম দিয়ে যদি রিংটা তৈরি হয়, কটা থাকবে? একটা থাকলেও হতে পারে, দুটো থাকতেও পারে, মিনিমাম থাকতেই হবে একটা। এইগুলো তখনই তাকে আমরা যৌগগুলোকে হেটারোসাইক্লিক যৌগ বলবো। সাইক্লিক কিন্তু হেটারো অ্যাটম আছে, কিন্তু এখানে কোনো হেটারো অ্যাটম নেই, সবই কার্বন, তাই তাকে কার্বোসাইক্লিক, এক কথায় বলে হোমোসাইক্লিক যৌগ। এই হোমোসাইক্লিক যৌগগুলো এটি আবার দু প্রকারের হয়, তাহলে সেটা আমরা এখন আলোচনা করব। হোমোসাইক্লিকের দুই প্রকার বলতে, একটি অ্যারোমেটিক, একটা অ্যালিসাইক্লিক। যেমন তোমরা লক্ষ্য করে যাও, এই একটি যৌগ পেলাম, এই একটি যৌগ পেলাম, এই যৌগটি কার্বোসাইক্লিক, কার্বন দিয়ে তৈরি, এটাও তাই, কিন্তু এটি হলো অ্যারোমেটিক, এটি হলো অ্যালিসাইক্লিক। তাহলে এই যে আমরা যৌগটি বলছি বেনজিন, এটি অ্যারোমেটিক যৌগ, এটি কিন্তু অ্যালিসাইক্লিক যৌগ। তার মানে এখানে অ্যারোমেটিক মইটি, অ্যারোমেটিক বলয়টা নেই। তখন যেমন অ্যালিসাইক্লিক যৌগে 6 মেম্বার কেন 4 মেম্বার হতে পারে, 5 মেম্বার হতে পারে। অ্যারোমেটিক যৌগগুলো সবসময় যে বেনজিন হবে তা নয়। আমি যখন অ্যারোমেটিকের পাঠ পড়াবো তখন বলবো যে অনেক যৌগতেই রয়েছে অ্যারোমেটিক, অথচ কোনো বেনজিন রিং বা বলয় নেই, তা আসবার পরে। আর যদি বেনজিন বলয় থেকে অ্যারোমেটিক হয়, তখন তাকে বলবো বেনজিনয়েড। আর বেনজিন রিং নেই অথচ যৌগটি অ্যারোমেটিক, তখন তাকে বলবো নন বেনজিনয়েড। এরকম আছে স্ট্রাকচার, তোমরা পাবে পরে। যেমন ধরে নাও এটাকে বলবো বেনজিনয়েড, মানে বেনজিন জাতীয় যৌগ। আবার এটাকে পরে পাবে ন্যাপথালিন, কিন্তু নন বেনজিনয়েড, কিন্তু অ্যারোমেটিক যৌগ, কিন্তু বেনজিন রিং নেই। যেমন আমি দেখাচ্ছি একটা, এখানে যদি লক্ষ্য করো, এটা কিন্তু 6টা নয়, 1 2 3 4 5 6 7, 7 আর ওদিকে রিংটায় 5, অথচ এটি কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ। এদের মধ্যে কিন্তু বেনজিন রিং নেই। তাহলে এমন যৌগ সম্পর্কে আমরা বলবো নন বেনজিনয়েড, কিন্তু অ্যারোমেটিক যৌগ। এগুলো বেনজিন রিং আছে, এটা বেনজিনয়েড, অ্যারোমেটিক যৌগ। আর যদি রিং থাকে কোনো বেনজিন বা এই ধরনের অ্যারোমেটিক না হয়, তখন তাকে বলবো অ্যালিসাইক্লিক যৌগ। আর যদি খোলা হয় তাকেই বলবো অ্যালিফেটিক। তার মানে মূলত আমরা যে কয়েকটা জিনিস নিয়ে পড়ি তোমাদের সিলেবাস, 1 হলো অ্যালিফেটিক আর 2 হলো অ্যারোমেটিক। এগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব পরে পরে, কি তার নামকরণ, তার সবকিছু আমরা এখানে আলোচনা করব। কার্বনের গঠন কাঠামো ছাড়াও জৈব যৌগের আরেক প্রকারের শ্রেণী বিভাগ আমরা পাই। কি সেটা? সেটা ডিপেন্ড করবে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে, অর্থাৎ বন্ধনের সংখ্যার উপর নির্ভর করে জৈব যৌগের দুটি ভাগ। একটাকে বলবো সম্পৃক্ত জৈব যৌগ, আরেকটাকে বলবো অসম্পৃক্ত জৈব যৌগ। যদি হাইড্রোকার্বন হয়, অর্থাৎ কার্বন হাইড্রোজেন তৈরি হয়, তখন তাকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর ওকে বলবো অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে,
আর অসম্পৃক্ত মানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড, কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে। যদি ডাবল বন্ড থাকে তখন তাকে বলবো অ্যালকিন, আর যদি ট্রিপল বন্ড থাকে তখন তাকে বলবো অ্যালকাইন, আর যদি সিঙ্গেল বন্ড থাকে তাকে বলে অ্যালকেন। তাহলে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন। অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড, অ্যালকিন মানে ডাবল বন্ড, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড। তাহলে ডাবল ট্রিপল এক কথায় বলবো অসম্পৃক্ত যৌগ, আর সিঙ্গেল বন্ড থাকলে সম্পৃক্ত। একটা যৌগ কি বোঝা যায়? আমরা তো যৌগটা দেখতে পেলাম, সেটা সিঙ্গেল ডাবল না ট্রিপল স্যার বুঝবো কি করে? বোঝা যায়। একটি পরীক্ষা রয়েছে, তোমরা পাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMnO4 দিয়ে টেস্ট করা যায়। যদি KMnO4 নিয়ে কোনো স্যাম্পলে একটুখানি নিয়ে ঝাঁকানো যায়, যদি বর্ণের পরিবর্তন হয় তাহলে জানতে পারবো ওটা ডাবল বা ট্রিপল অথবা অসম্পৃক্ত, আর যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সম্পৃক্ত। এখন আমরা আরেকটি নতুন অংশ, যেটা তোমরা মাধ্যমিকে জানো বা জেনে এসছো সকলে, সেটি হলো কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ কি? যে সমস্ত গ্রুপ জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের ধর্মকে নির্ধারণ করে তাদেরই বলে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এই যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, এগুলো কি কি হয় মাধ্যমিকে ছিল, আমরা এখানে কয়েকটা আলোচনা করছি, পরে ডিটেলস যাবো নামকরণের সময়। যদি যৌগটা অ্যালকোহল জাতীয় হয় তখন তার ফাংশনাল গ্রুপ হবে OH। তারপরে যৌগের মধ্যে OH থাকলে আমরা বুঝে নেবো যৌগটি অ্যালকোহল। আবার যদি আমরা অ্যালডিহাইড যৌগ যাই সেখানে ফাংশনাল গ্রুপ হবে CHO। আবার যদি কিটোনে যাই সেখানে ফাংশনাল গ্রুপ হবে CO। যদি আমরা অ্যামিনে যাই সেখানে ফাংশনাল গ্রুপ হবে NH2। যদি কার্বক্সিলিক অ্যাসিডে যাই সেখানে ফাংশনাল গ্রুপ হবে COOH। তাহলে এই যে গ্রুপগুলো দেখে আমরা বলে দিতে পারবো যৌগগুলো কেমন ধরনের। এখন আমরা আলোচনার শেষ মুহূর্তে পৌঁছেছি, অর্থাৎ আজকের আলোচনার শেষ অংশ হলো সমগণীয় শ্রেণী। এটা তোমরা মাধ্যমিকে পেয়েছো কিন্তু, বা সমগোত্র শ্রেণীও বলা হয়, ইংরেজিতে বললে হোমোলোগাস সিরিজ। এই সমগণীয় শ্রেণী বা সমগোত্র সিরিজ কি বা সমগোত্রের শ্রেণী কি? একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকরী মূলক দ্বারা যুক্ত এবং পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কেবলমাত্র CH2 যৌগের এমন ধর্মকেই আমরা বলবো সমগণীয় বা সমগোত্র শ্রেণী। এই সমগণীয় বা সমগোত্রের শ্রেণীর প্রত্যেকটি সদস্যকে আমরা বলবো সমগণ। তাহলে চলো আমরা এর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা দু ধরনের যৌগ নিতে পারি, একটা ফাংশনাল গ্রুপ আছে এমন নিচ্ছি, আর একটা ফাংশনাল গ্রুপ নেই এমন নিচ্ছি। যেমন আমরা নিচ্ছি অ্যালকেন, সাপোজ ইথেন, প্রোপেন, বিউটেন, তিনটে করে যদি নিই তাহলে এর সঙ্গে পার্থক্য কি? CH2। এর সঙ্গে পার্থক্য কি? CH2। সবই কিন্তু অ্যালকেন,
এটা ইথেন, এটা প্রোপেন, এটা হলো বিউটেন। অর্থাৎ নাম বললে ইথেন, প্রোপেন, এটি হলো বিউটেন। সবগুলোই একই টাইপের যৌগ এবং প্রত্যেকের সঙ্গে পার্থক্য CH2, একই মানে এরকম পরমাণু দিয়ে তৈরি, সবগুলোই কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, সবগুলোতেই ফাংশন এখানে যেমন নেই। এবার আমরা ফাংশনাল গ্রুপ দিয়ে একটা নিতে পারি। সাপোজ আমরা নিলাম অ্যালকোহল, একে বলবো মিথাইল অ্যালকোহল, পরে নামগুলো তোমরা পাবে। একটা করে CH2 মাঝে বাড়িয়ে দাও, ইথাইল অ্যালকোহল, একে বলবো প্রোপাইল অ্যালকোহল। এবারে স্যার এই নামগুলো নাম তোমরা বলছি তো আগেই বলেছি, পরে পাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ সবগুলোতে একই ফাংশন গ্রুপ হয়েছে, একটার সঙ্গে একটা পার্থক্য CH2 করে। এই জন্য এই যৌগগুলোকেই আমরা বলবো এরা সকলেই সমগণ, এরাও সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী। এদের এক একটাকে বলবো সমগণ, এদেরও এক একটাকে বলবো সমগণ। এই হলো সমগোত্রীয় বা সমগণীয় শ্রেণী। আশা করছি সবাই আজকের অংশটা বুঝতে পেরেছ। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। সবেমাত্র আমরা অর্গানিক স্টার্ট করলাম, অনেক লং সফর অর্গানিকের, বুঝতেই পারছো। তো তোমরা যদি ভিডিওগুলো পরপর ফলো করতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি কোনো সমস্যা থাকবেই না। আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা শুধু ফলো করে যাও আর দেখবে চ্যাপ্টারটার সম্পর্কে ভীতি বা অংশটার সম্পর্কে ভীতি আর থাকছেই না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।